স্টুডিওর কথা বলতে গেলে আমাদের ফিরে যেতে হবে 117 বছর আগে। অরোরার এই যে সংস্থা, এটা প্রতিষ্ঠা করেছিলেন আমার দাদু অনাদিনাথ বসু। প্রথমে আরম্ভ হয়েছিল বাইরে জমিদার বাড়িতে কিংবা কোনো উৎসবে ছবি দেখানোর মধ্যে দিয়ে। এই ছবিগুলো আসতো বাইরে থেকে। এরপরে আস্তে আস্তে নিউজ রিল, ডকুমেন্টারি বা তথ্যচিত্র, তার প্রতিকৃত কিন্তু অরোরা প্রথম ফিচার ছবি তৈরি করেছিল। সেটাকে বাঙালির ছবি বলতে হবে, বাংলার ছবি নিশ্চয়ই। তার পেছনে একটা কাহিনী আছে। সেই সময় আমাদের বাংলা চলচ্চিত্র আমোদনমূলক হিসেবে জেব ম্যাডানের তাঁবুর সিনেমা শোয়ের ব্যবস্থাটা খুব আকর্ষণীয় ছিল। একটা তাঁবুর সিনেমা ছিল প্রেস ক্লাবের সামনে কলকাতায়, আর একটা ছিল কর্পোরেশনের উল্টো দিকে, যেখানে চ্যাপলিন সিনেমা, সেখানে এলফিনস্টোন নামে, সেটাও তাঁবুর সিনেমা। এবং উনি খুব যত্ন করে যাতে এখানে প্রতিষ্ঠিত কোনো বাঙালি ছবি না করতে পারে, তার ভীষণভাবে তিনি চেষ্টা করেছিলেন। দাদু ছবি করেছিলেন অনেক আগে, 1920 সালে, রত্নাকর বলে, কিন্তু উনি দেখাবার কোনো জায়গা পাচ্ছিলেন না। 1921 সালে ছবিটি দেখানো হয় রসা থিয়েটারে, দক্ষিণ কলকাতায়। রসা থিয়েটার দেখানোর একমাত্র কারণ, তখন আমাদের বিনোদনের যে কেন্দ্র সেটা ছিল উত্তর কলকাতা। সেখানেই যাত্রা, আলকা থিয়েটার, ক্লাসিক থিয়েটার, তার মুর্মু থিয়েটার, বা তার সঙ্গে স্টার থিয়েটার, এখানে সমস্ত থিয়েটার দেখানো হতো এবং বাঙালিরা পরিবার স্বজন নিয়ে তারা সেই আমোদন গ্রহণ করতে। কিন্তু হলো কি, দক্ষিণের যারা লোক তারা মনে করলেন তাহলে দক্ষিণে কেন এরকম একটা থিয়েটার করা যাবে না। দক্ষিণ বলতে আমি দক্ষিণ কলকাতা বলছি। সেই জন্য তৈরি হলো রসা থিয়েটার। কিন্তু এত দূরে কেউ ওই আমোদনের জন্যে যেতে তৈরি ছিলেন না, কারণ তখন তো যাতায়াতের পথ এত মানে সাধারণভাবে যাওয়া যেত না। এবং সেখানে তারা থিয়েটার হল করেছিলেন, কিন্তু দর্শক ছিল না। দাদুরা ঠিক করেন তখনকার দিনে তৎকালীন বাঙালিরা যে আমরা ওখানে গিয়ে যদি বলে ওরা সিনেমা দেখান। এবং সেইভাবে দাদু রত্নাকর, অরোরা রত্নাকর আর ডিজি মানে ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির বিলেতের ছবি দিয়ে বাঙালির ছবি দেখানো শুরু হলো। আমি এতবার বাঙালি বলছি তার কারণ হচ্ছে, তখনকার দিনে হ্যান্ডবিল তৈরি হয়েছিল, যে হ্যান্ডবিলটায় লেখা ছিল বাঙালিদের গল্প, বাঙালিদের চিত্রনাট্য, বাঙালি অভিনীত, বাঙালি পরিচালিত, বাঙালি সঙ্গীত নিয়ে, এবং সেইটাকেই বড় বেশি করে দেখানো হয়েছিল ছবির কন্টেন্ট থেকে। এবং দুটো ছবি খুব ভালো চলেছিল। এবং তার সঙ্গে আরেকটা ছবি দেখানো হয়েছিল, তার হচ্ছে ডাব্বুর কেলেঙ্কারি। সেইটা সকলে বলে অরোরার ডাব্বুর কেলেঙ্কারির জন্য কিন্তু অরোরার দিয়ে দাঁড়িয়েছে। সেটা কিন্তু একটা ছিল দুই নির্বাক হাসির ছবি। নারকলডাঙ্গায় অরোরা স্টুডিও একদিক দিয়ে খুব ঐতিহ্যবাহী স্টুডিও, কারণ ওখানে রবীন্দ্রনাথ বা নেতাজি সুভাষচন্দ্র বোস দুজনেই এসছেন, ওখানে তাদের বক্তৃতা রেকর্ড হয়েছে। এবং যদি চলচ্চিত্র, বড় চলচ্চিত্র বলতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ছবি কিন্তু ওখানেই শুটিং হয়েছে। যেমন জলসাঘর, যেমন ভগিনী নিবেদিতা, রাজা রামমোহন, আরণ্যনিকেতন। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, প্রথম অসমীয়া ছবি যার নাম ছিল জয়মতী, ছবিটা প্রযোজনা করেছিলেন জ্যোতিপ্রকাশ আগারওয়াল। ওনারা সবাই মিলে এসে দীনেন্দ্র স্ট্রিটে একটা মেজ বাড়ি ভাড়া করা হয়েছিল, যেখানে ওরা সবাই থাকতেন। এবং ওখান থেকে সকালে হেঁটে নারকলডাঙ্গা নর্থ রোডে অরোরা স্টুডিও আসতেন, সেখানে শুটিং হতো। রান্না কিন্তু ওদের নর্থ রোডেই করতেন। এবং এছাড়াও অনেক অন্য ভাষা, দক্ষিণের ভাষার ছবি, যেমন বিপ্রনারায়ণ বা ওই ধরনের ছবি এখানে আমাদের তৈরি হয়েছিল।
যেগুলো আমরা শুধু প্রযোজনাই করতাম না, সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করতাম সারা ভারতবর্ষ জুড়ে। এবং এখান থেকেই কিন্তু চলচ্চিত্র ঠিকভাবে সারা ভারত এবং সারা পৃথিবীতে পরিবেশনার যে একটা আঙ্গিক আছে, সেটা কিন্তু শুরু করেছিল অরোরা। নিউ থিয়েটার্সের সঙ্গে অরোরার সম্পর্ক ছিল অত্যন্ত সুগভীর এবং আত্মিক। এর পেছনে একটা কিন্তু খুব ভালো একটা গল্প আছে। স্যার এন সরকার ছিলেন আমার দাদু অনাদিনাথ বসুর বন্ধু। একদিন দুপুরবেলা তিনি অফিসে এলেন, তার সঙ্গে এলেন একদম বিদেশিদের মতো দেখতে এক ভদ্রলোক, তার নাম বীরেন্দ্রনাথ সরকার। এন সরকার বললেন, অনাদি, আমার ছেলে ও বিদেশ থেকে এসছে, ওর বাংলা ছবি করার ইচ্ছে। তারই ফলশ্রুতিতে তৈরি হলো পরে নিউ থিয়েটার্স লিমিটেড, প্রথম স্টুডিও সিস্টেমের স্টুডিও, যেখানে সমস্ত আর্টিস্ট, কলাকুশলী সবাই কিন্তু মাইনে পেতেন। এবং যে স্টুডিওর মধ্যে পেট্রোল পাম্প ছিল, যে স্টুডিওতে সকাল বিকেল রাত্রি 3 বেলা যতজন কর্মচারী ছিলেন, ইনক্লুডিং আপনার আর্টিস্ট সবাই, তাদের খাবারের ব্যবস্থা, একটা মিউজিয়াম যেখানে সমস্ত আর্টিস্টদের জামা কাপড় থাকতো জুতো শুদ্ধ, কারণ পরের বারে সেই শুটিংয়ে যদি দরকার হয় তাহলে যাতে সেগুলো ব্যবহার করা যায়। এবং সেখানে ছিল বাংলা ছবি নবজন্মের, নবজাগরণের একটা সূত্রপাত। ইস্টার্ন টকিজ স্টুডিও সম্বন্ধে বলতে হয়, ইস্টার্ন টকিজ স্টুডিও ছিল আমার পিসামশাই সুরেন্দ্ররঞ্জন সরকার, যিনি ছিলেন একগুঁয়ে মানুষ। এবং তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তার ইচ্ছে করা ডিরেক্টর শহর থেকে দূরে তৈরি করলেন, এবং সেটা 1 বছর চলেছিল তখনকার সময়। এবং তিনি ছিলেন খুবই শিক্ষিত, এবং শিক্ষিত মানুষ হলে যে সিনেমা ইন্ডাস্ট্রি বা বলে আমরা যে বলি, সেটা যে কী হয় তার প্রমাণটা কিন্তু তখন থেকেই সূচিত হয়ে গিয়েছিল। অরোরা স্টুডিও তৈরি হয়েছিল 1936 সালে, এবং তখনকার দিনে অরোরা স্টুডিও কিন্তু সর্বাধুনিক স্টুডিও ছিল। নিজেদের মেকআপ রুম, নিজেদের ক্যামেরা, নিজেদের ফ্লোর, নিজেদের লাইটস, নিজেদের ইলেকট্রিশিয়ান, নিজেদের সাউন্ড রেকর্ডিস্ট, নিজেদের সাউন্ডের মেশিন, নিজেদের ল্যাবরেটরি, ফিল্ম প্রসেসিং, এডিটিং সবই কিন্তু অরোরা স্টুডিও হতো। কিন্তু যুগ তো এগিয়ে চলে, তারপরে এলো আরও নতুন ক্যামেরা, রিফ্লেক্স ক্যামেরা, যা দিয়ে সত্যজিৎ জলসাগর ছবি শুটিং করলেন। নিবেদিতা, রামমোহন, আরণ্যনিকেতন তৈরি হলো, তার মাঝে অন্য অনেক ছবি তৈরি হয়ে গেল অন্য লোকেদের। চুপি চুপি এসে তৈরি হলো প্রেমেন্দ্র মিত্রের, পূর্ণেন্দু পত্রীর স্বপ্ন নিয়ে তৈরি হলো, উৎপলেন্দু চক্রবর্তীর ময়নাতদন্ত তৈরি হলো। যুগটা কিন্তু এগিয়ে চলল। সেই সময় একটা সময় ছিল যখন বাংলা ছবি একটা দুর্দিনের মুখে পড়েছিল। সেটা হচ্ছে 1947 সালে, যখন আমরা ভারতবর্ষ ভাগ হলো, বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের 80% দর্শক কিন্তু বাংলাদেশে চলে গেলেন বা পূর্ব পাকিস্তানে চলে গেলেন। তারপরে একটা রাজনৈতিক ডামাডোল, তাতেও কিন্তু সিনেমা শোয়ের টাইম পাল্টে গেল। বাংলা ছবি আস্তে আস্তে আর বিনোদনের জায়গায় রইল না, এবং তার জায়গাটা নিয়ে নিল টেলিভিশন। সেই জায়গায় যারা বাংলা ছবি করছিলেন, তারা যেহেতু ছবি করা ছাড়া আর কিছু জানতেন না, সেই জন্য কিন্তু বেশিরভাগ বাংলা ছবি বন্ধ হয়ে গেল, এবং বাংলা ছবি আর দর্শককে টানতে পারল না। সিনেমা হলগুলো বন্ধ হতে শুরু হলো। অরোরা কিন্তু থেমে থাকেনি। অরোরার মনে হয়েছিল এখন দরকার আধুনিক পরিকাঠামো তৈরি করা। অরোরা ওখান থেকে চলে গেল সেক্টর 5-এ, তৈরি করলো প্রথম এয়ার কন্ডিশন ফিল্ম স্টুডিও। আজকে যে অনলাইন প্রোগ্রাম আপনারা দেখেন, সেটা যদি অরোরা স্টুডিও না হতো তাহলে কিন্তু তৈরি হতো না এখানে। সেই যে অনলাইন শুটিং করার যে সমস্ত
প্রয়োজনীয় সামগ্রী সেটা কিন্তু অরোরা তখনই নিয়ে এসেছিল। এবং তারপরে অরোরা কিন্তু এখনও এগিয়ে চলেছে, অরোরা কিন্তু এখনও ছবি করছে। হয়তো মানিকতলা স্টুডিও নেই, সেটা কিন্তু আমাদের খুব একটা আনন্দ দেয় না, কারণ আমরা অনেক কিছু হারিয়ে এসেছি মানিকতলা স্টুডিওতে। কিন্তু একটা নতুন পরিকাঠামোয় সল্টলেকে আমরা আবার নতুন করে স্টুডিও তৈরি করছি। অরোরা স্টুডিও বিধাননগরে চলে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আধুনিকভাবে চলচ্চিত্রকে আবার বিনোদন হিসেবে সামনে নিয়ে আসা। তখন দূরদর্শন বা টেলিভিশন এবং চলচ্চিত্র দুজনের মধ্যেই একটা প্রতিযোগিতার ভাব ছিল, কিন্তু দুটো তো প্রতিযোগিতা নয়, দুটোই কিন্তু একটা মানুষের বিনোদনের জন্য তৈরি করা বিভিন্ন অনুষ্ঠান। তার ব্যবসায়িক পরিকাঠামোটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল, কারণ ঠিক মতো প্রযোজক ছিলেন না। আমরা যখন সল্টলেকের স্টুডিওটা তৈরি করলাম, তখন আমার যারা গুরুজন ছিলেন, যেমন মৃণালবাবু, সৌমেন্দু রায়, বা তৎকালীন যারা ছিলেন অরবিন্দ মুখার্জি, আমি তাকে সত্যি গুরুজন বলে মানি, তারা বলেছিলেন যে অঞ্জন, তুমি এত পয়সা খরচ করে স্টুডিও তৈরি করছো, তোমার এয়ার কন্ডিশন স্টুডিও কি লোকে নেবে? কিন্তু হঠাৎ হয়তো আমার ধারণাটা ঠিকই ছিল, কারণ স্টুডিওটা তৈরি হওয়ার পর 6 মাস স্টুডিওটা কিন্তু বুকিং অ্যাডভান্সে থাকতো। সেই অবস্থায় কিন্তু আমি স্টুডিওটাকে আবার ভেঙে ফেলার কারণটা বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না, তবু আমি বলছি। সেক্টর 5 আমি যেখানে স্টুডিও করেছিলাম, সেখানে রাস্তায় গাড়ি রাখা বারণ ছিল। একটা স্টুডিও, তার মধ্যে 50-60টা গাড়ি তো আসবে এই শুটিংয়ের সময়। ফলে আমার যে জমিটুকু আমার দেওয়া হয়েছিল, তার অর্ধেকটা ছিল আমার ফ্লোর, অর্ধেকটা ছিল আমার গাড়ি রাখার জায়গা। আমার নিজের খুব কষ্ট হতো, এটা কি হলো, এটা তো ঠিক হলো না, আমি যেটা ভেবেছিলাম সেটা তো হলো না। আমরা কিন্তু সাহস করছি স্টুডিওটা আবার ভেঙে ফেলে আমরা তৈরি করলাম ভার্টিক্যাল স্টুডিও। যে ভার্টিক্যাল স্টুডিওয়ে আমার দাদুর মতন আবার আমার ক্যামেরা থেকে আমার ডিআই অবধি সব একটা জায়গায় হবে, যেখানে এডিটিং হবে, যেখানে সাউন্ড রেকর্ডিং হবে, যেখানে ডাবিং হবে, যেখানে কোরিওগ্রাফ হবে, যেখানে আমার মনের সুখে আমার যারা চলচ্চিত্রকার তারা কাজ করতে পারবে। আমি শুধু থাকবো তাদের পাহারাদার। বাংলা চলচ্চিত্রকে আবার ফিরিয়ে আনতেই হবে। অরোরা আবার নতুন করে ছবি প্রযোজনা শুরু করেছে কাদের নিয়ে না, যারা চলচ্চিত্রকে পাথেয় করে লেখাপড়া শিখে চলচ্চিত্রের আঙিনায় এসেছেন তাদের নিয়ে। আমার খালি একটাই আপনাদের কাছে আবেদন, যে চলচ্চিত্রকে সহজভাবে নেবেন না, বড্ড কষ্ট করে চলচ্চিত্র করতে হয়। যেহেতু আমরা 1906 সাল থেকে আজ অব্দি আছি, আমরা জানি কি কষ্ট করে চলচ্চিত্রকে একটা ব্যবসা হিসেবে দাঁড় করানো যায়।